ওকে, তো আজ যে জায়গাটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। ডিরেক্ট প্রোডাক্ট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, একটা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। তো কোনো জায়গায় তোমাদের ভিডিওতে অসুবিধা হলে আমাকে সাথে সাথেই বললো, ঠিক আছে? যাই হোক, আমরা আলোচনা করছি ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস, তার মধ্যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের যে অংশটা আছে সেটা আমরা দেখো অলরেডি আমাদের যখন গ্রুপ থিওরি 1 পড়া হয়েছিল সেক্ষেত্রে ডিসকাস করা হয়েছিল। আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। ডিরেক্ট প্রোডাক্টের মধ্যে আমরা দু ধরনের ডিরেক্ট প্রোডাক্ট আলোচনা করব, একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এটা একটা, আর অ্যানাদার হচ্ছে ইন্টারনাল। নাম শুনেই বুঝতে পারছো এদের কাজটা কীরকম। এক্সটার্নাল বলতে বোঝায় বাইরের জিনিস, অর্থাৎ বাইরের কয়েকটা গ্রুপ আছে, G1, G2, G3, G4, এরকম ফাইনাইট সংখ্যক বা ইনফাইনাইট সংখ্যক, যাই হোক ফাইনাইটই তোমাদের এখানে আলোচনা করা আছে। ফাইনাইট সংখ্যক গ্রুপ দেওয়া আছে, তাদেরকে একসাথে কম্বাইন করে নতুন আর একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। দিয়ে যে নতুন স্ট্রাকচারটা তৈরি করা হলো সে তাকে বলা হবে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অফ দোজ গ্রুপস। এক্সটার্নাল কেন না, বাইরের বিভিন্ন রকমের গ্রুপ, মানে ধরে নাও বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যেমন ধরলাম আমরা ধরো Z, নিলাম, নন জিরো রিয়েল নাম্বারস উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, একটা আলাদা গ্রুপ নিলাম। 3 নম্বর আর একটা গ্রুপ নিলাম 2/2 রিয়েল ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, সেটাও গ্রুপ ফর্ম করে। এই রকমভাবে আমরা আলাদা আলাদা ধরো 3টে গ্রুপ নিলাম, তাদেরকে একসাথে কম্বাইন করে নতুন আর একটা স্ট্রাকচার তৈরি করলাম, তাকে বলা হবে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। এবং ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ব্যাপারটা কি সেটা আমরা পরে আলোচনায় আসছি। ইন্টারনাল বলতে ভেতরের জিনিস, যেমন এখানে আলাদা আলাদা 3-4টে গ্রুপকে যুক্ত করে সম্মিলিত করে একটা নতুন গ্রুপ স্ট্রাকচার তৈরি করা হলো, এটা এক্সটার্নাল। আর ইন্টারনালটা তাহলে কি না, একটা গ্রুপ ছিল তাকে আলাদা আলাদা কয়েকটা সাবগ্রুপে ভাঙলাম, সেই সাবগ্রুপগুলো দিয়ে যে গ্রুপ স্ট্রাকচারটা তৈরি করা হবে, অর্থাৎ তারা একটা গ্রুপেরই অংশ, তাদেরকে যুক্ত করে করে একটা নতুন স্ট্রাকচার তৈরি করা হলো, সেটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তো এই হচ্ছে একটা রাফ কনসেপ্ট। তার মধ্যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, ধরে নাও আমার হাতে G1, G2 ডট করে GN সংখ্যক গ্রুপ আছে। প্রথম কথা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টকে লেখা হচ্ছে G1 ক্রস G2 ক্রস G3 ক্রস GN। ধরে নাও তাকে আমি নাম বললাম G, মানে এই G1, G2, GN এই এনখানা গ্রুপকে কম্বাইন করে সংযুক্ত করে আমি নতুন গ্রুপটা G তৈরি করলাম। এবং তার এলিমেন্ট হবে কীরকম না, সমস্ত এন টাপেলস G1, G2 ডট করে GN, ক্লিয়ার? যেখানে GI আসছে ক্যাপিটাল GI থেকে, ফর অল I ইকুয়াল টু 1 to n এর জন্য প্রত্যেকটা GI এলিমেন্ট আসছে ক্যাপিটাল GI তার রেসপেক্টিভ গ্রুপ থেকে। মনে পড়ছে আমরা এগুলো নিয়ে কাজ করতাম। এবং এখানে দুটো এলিমেন্ট ধরো একটা এখান থেকে তুললাম G1, G2, GN, অ্যানাদার আর একটা এলিমেন্ট তুললাম H1, H2 ডট করে HN। ধরে নাও তাদের মধ্যে একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, তাহলে বাইনারি অপারেশনটা কীভাবে ডিফাইন করা হবে, এখানে দেখো G1 আর H1 কার এলিমেন্ট, ক্যাপিটাল G1 এর, G2, H2 হচ্ছে G2 এর এলিমেন্ট, এইভাবে GN, HN হচ্ছে ক্যাপিটাল GN এর এলিমেন্ট। তাহলে এরা নিজেদের মধ্যে যুক্ত হবে কিভাবে না, এরা দুজনে যেহেতু ক্যাপিটাল G1 এর এলিমেন্ট, G1 এর কম্পোজিশনটা ধরো কম্পোজিশন 1 আমি কথায় বললাম, মানে তারটা অ্যাডিশন ছিল, পরেরটার মাল্টিপ্লিকেশন, এরকম আলাদা আলাদা তো থাকতেই পারে, তার যে অপারেশন সেই অপারেশন দ্বারা যুক্ত হবে, তার মানে G1 কম্পোজিশন 1 H1। আবার ধরো G2 আর H2 তারা হচ্ছে ক্যাপিটাল G2 এর এলিমেন্ট, তার কম্পোজিশন হচ্ছে ধরো কম্পোজিশন 2, তাহলে G2 আর H2 কীভাবে যুক্ত হবে, G2 কম্পোজিশন 2 H2। এইভাবে করে করে GN আর HN
তারা ক্যাপিটাল জিএন গ্রুপের মেম্বার এবং তার কম্পোজিশনটা হচ্ছে কম্পোজিশন এন, তাহলে তারা যুক্ত হবে জিএন কম্পোজিশন এন এইচএন। দেখো ক্লিয়ার, এভাবেই ডিফাইন করা হয়। মনে পড়ছে? দিয়ে আমরা দেখাতে পারি যে এই স্টার ম্যাপিংয়ের রেসপেক্টে জি সেটটা একটা গ্রুপ ফর্ম করে। মোরওভার প্রত্যেকটা G1 G2 Gn যদি আলাদাভাবে কমিউটেটিভ হয় দেন সো ইজ জি, তাহলে জিটাও কমিউটেটিভ হবে। প্রত্যেকটা কম্পোনেন্ট গ্রুপ যদি কমিউটেটিভ হয় তাহলে অরিজিনালি জি গ্রুপটাও কমিউটেটিভ হয়। ওকে, একটা এক্সাম্পল ধরো নেওয়া যাক। ধরো এরকম একটা গ্রুপ নিলাম, Z2, প্লাস আর Z3, প্লাস। প্লাস মানে এখানকার অ্যাডিশন মডিউলো 2, আর Z3টা তার প্লাস মানে হচ্ছে অ্যাডিশন মডিউলো 3, অর্থাৎ 3 বা 3-এর থেকে বড় হলে 3 দিয়ে ভাগ করে অবশেষটা হবে। ওকে, তাহলে Z2 ক্রস Z3 একে আমি জি বললাম, নতুন গ্রুপটা তৈরি করছি, Z2 ক্রস Z3 সমান জি। তাহলে তার এলিমেন্ট কারা কারা হবে, আমি আর ক্লাস বার লিখছি না, এমনি নর্মালি এলিমেন্ট দিয়ে লিখে নিচ্ছি। বেসিক্যালি এরকম লিখতে হতো, যাই হোক। তাহলে Z2 ক্রস Z3 এর এলিমেন্ট কারা কারা হবে, 0 0 0 1 0 2। Z2 এর মধ্যে আর কার সাথে হবে, 1-এর সাথে হবে, 1 0 1 1 1 2। তাহলে এখান থেকে কয়েকটা অবজারভেশন দেখি। প্রথম, যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন জি সেটা অ্যাকচুয়ালি কার সাথে সমান হবে, প্রথমটার এলিমেন্ট ইন্টু দ্বিতীয়টার এলিমেন্ট। প্রথমটায় 2টো এলিমেন্ট আছে, Z3-তে 3টে এলিমেন্ট আছে, তার মানে টোটাল দেখো 6খানা এলিমেন্ট Z2 ক্রস Z3 এর মধ্যে আছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা যদি n খানার জন্য হতো এবং প্রত্যেকটা যদি K1 K2 ডট করে Kn সংখ্যক এলিমেন্ট থাকতো, তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট উইল বি K1 ইন্টু K2 ইন্টু ডট ডট Kn। ওকে, এবং তুমি চেক করে দেখতে পারো, যেহেতু বোথ Z2 আর Z3 দুজনেই অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে জিটাও এক্ষেত্রে একটা অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করছে। তার অর্ডার হচ্ছে 6, এবং যে কোনো দুটো এলিমেন্ট, ধরো AB আর CD দুটো এলিমেন্ট তুললাম, তাহলে তাদের অ্যাডিশনটা কিভাবে হবে নতুন গ্রুপটায়, না কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন হবে। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি কোনো একটা এলিমেন্ট, ধরো আমি 1 1 এলিমেন্টটাকে নিচ্ছি, 1,1 এই এলিমেন্টটাকে কতবার কম্পোজিশন করলে আইডেন্টিটি বা 0 0 হবে। তাহলে 1 1 এলিমেন্টটাকে প্রথমে একবার নিলাম, মানে সিম্পলি 1 1 হলো। 1 1 এলিমেন্টটাকে দুবার নিলাম, তাহলে 2, 2, তার মানে 2 মানে Z2 এর এলিমেন্ট, প্রথম গ্রুপের এলিমেন্ট 0, 2 হয়ে যাচ্ছে। 3বার নিলাম, তাহলে হচ্ছে 3, 3, Z2-তে 3 মানে কত, 1, আর Z3-তে 3 মানে 0। 4 নিলে 4, 4, 4 মানে কত, Z2-তে 0, আর Z3-তে 4 মানে হচ্ছে 1। 5 নিচ্ছি যখন, 5, 5, সো Z2-তে 5 মানে 1, Z3-তে 5 মানে 2, অ্যান্ড ফাইনালি 6 ইন্টু 1 1 যখন করছি, তাহলে কত হচ্ছে, 6, 6, Z2-তে 6 মানে হচ্ছে 0, Z3-তে 6 মানে হচ্ছে 0। তাহলে 6বার কম্পোজিশন করলে আইডেন্টিটি ফেরত পাচ্ছ, তার মানে 1 1 এলিমেন্টটার অর্ডার কত, 6। এবার 1 2 3 4 5 6 এই জি গ্রুপটার মধ্যে টোটাল 6খানা এলিমেন্ট ছিল, এবং 6 অর্ডারের গ্রুপে
6 অর্ডারের একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন আসতে পারবো? না, এই Z2 ক্রস Z3 গ্রুপটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1,1। ইজ ইট ক্লিয়ার? এন অর্ডারের গ্রুপে যদি এন অর্ডারের একটা এলিমেন্ট এক্সিস্ট করে, তাহলে আমরা বলতে পারবো গ্রুপটা একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। ওকে, নেক্সট, প্রপার্টিজ অফ এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। আমি জাস্ট বলে দেবো এক্ষেত্রে, কারণ এগুলো আমাদের প্রিভিয়াসলি ডিসকাস করা আছে অলরেডি। সেটা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের দুটো বেসিক প্রপার্টি। নাম্বার 1, কোনো একটা ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস, যে ডিরেক্ট প্রোডাক্টটা তৈরি হয়েছে ফাইনাইট সংখ্যক গ্রুপ দিয়ে, অর্থাৎ ধরো G1, G2, ডট করে Gn, এরকম n সংখ্যক গ্রুপ নিয়ে একটা ডিরেক্ট প্রোডাক্ট আমি তৈরি করেছি, যেটা কিনা হচ্ছে G1 ক্রস G2 ক্রস Gn সমান হচ্ছে G, এরকম একটা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আমি তৈরি করেছি। এখানকার যে কোনো একটা এলিমেন্ট G1, G2 ডট ডট করে Gn এবং প্রত্যেকে হচ্ছে ফাইনাইট গ্রুপ। এই ফাইনাইট সংখ্যক তো গ্রুপ আছেই, আর প্রত্যেকে হচ্ছে ফাইনাইট গ্রুপ। এই G1, G2, Gn প্রত্যেকে হচ্ছে ফাইনাইট গ্রুপ। দ্যাট মিনস একটা গ্রুপ ফাইনাইট গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারও ফাইনাইট হবে। তার মানে G1 থেকে যে কোনো এলিমেন্ট তুললে তার অর্ডার হবে ফাইনাইট। একই রকমভাবে প্রত্যেকটা গ্রুপ থেকে যাই এলিমেন্ট তুললে না কেন তার অর্ডার হবে ফাইনাইট, এটা বলে দেওয়া আছে। এরপরে এই ডিরেক্ট প্রোডাক্টের যে কোনো একটা এলিমেন্টের অর্ডার কার সাথে সমান হয় বলো তো? অর্ডার অফ G1, G2, Gn, এই ধরনের একটা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের এলিমেন্ট, তার অর্ডার কার সাথে সমান হয় বলো তো? Order of G1 into order of G2 into dot order of Gn. অর্ডার অফ G1, G2, Gn সমান হয় LCM অফ অর্ডার অফ G1, অর্ডার অফ G2 অ্যান্ড অর্ডার অফ Gn, তার সাথে সমান হয়। সেমিস্টার 3 এর খাতা খুলে দেখে নিও, বই যেখানে পড়ানো যেভাবেই পড়েছো কেন, বই খাতায় নিজেরা প্র্যাকটিস করেছো যেখানে, সেখান থেকে দেখে নিও। অর্ডার অফ G1, G2, Gn সমান হয় LCM অফ অর্ডার অফ G1, অর্ডার অফ G2, অর্ডার অফ Gn, প্রত্যেকের আলাদা আলাদা অর্ডার বার করে তারা LCM এর সাথে সমান হয়। এবার আমি আগেরটা ভেরিফাই করে দেখি। অর্ডার অফ 1,1, অর্ডার অফ 1,1 সমান হচ্ছে LCM অফ অর্ডার অফ 1, এই প্রথম 1টা এসেছিলো কোত্থেকে? Z2 থেকে। অর্ডার অফ 1 সেকেন্ড 1টা এসেছিলো Z3 থেকে। Z2-তে 1-এর অর্ডার হচ্ছে 2, আর Z3-তে 1-এর অর্ডার হচ্ছে 3, তাহলে LCM অফ 2 আর 3 6 হয়েছিল। এনিওয়ে, আমরা যদি একই রকমভাবে 1, 2 এই এলিমেন্টটার অর্ডার চেক করি, তাহলে তার অর্ডারটাও কার সাথে সমান হবে? না, অর্ডার অফ 1, 2 সমান হচ্ছে LCM অফ অর্ডার অফ 1 ইন Z2। Z2-তে 1-এর অর্ডার, আইডেন্টিটির অর্ডার, গ্রুপের অর্ডারটাই হচ্ছে 2, আর 2-এর অর্ডার কত হচ্ছে? অর্ডার অফ 2। Z3-তে অর্ডার অফ 2 হচ্ছে 3, তার মানে এর অর্ডারটাও হয়ে যাচ্ছে 6, 1, 2 এই এলিমেন্টের অর্ডারটাও হয়ে যাচ্ছে 6। তো এই হচ্ছে প্রথম প্রপার্টি। তাহলে তুমি বলতে পারো যে Z2 ক্রস Z3 এই গ্রুপটা শুধুমাত্র 1, 1 দিয়ে জেনারেট হচ্ছে তা নয়, 1, 2 দিয়েও জেনারেট হবে। তার অন্য আর একটা কারণ হচ্ছে, গ্রুপের আরও একটা প্রপার্টি আমরা দেখেছিলাম যে কোনো একটা গ্রুপ, সাইক্লিক গ্রুপ, যদি এ দিয়ে জেনারেট হয় তাহলে এ ইনভার্স দিয়েও জেনারেট হবে। এখন এক্ষেত্রে 1, 1 এলিমেন্টটার ইনভার্স হচ্ছে 1, 2, দ্যাটস ওয়াই এরা দুজনেই জেনারেটর হিসেবে কাজ করছে এই গ্রুপটার মধ্যে। ওকে, প্রপার্টি নাম্বার 2, যে যেমন এই আগের এক্সাম্পলটাতেই আমরা দেখলাম যে Z2 ক্রস Z3 এটা একটা সাইক্লিক গ্রুপ হয়েছিল, এবং লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে এখানে Z2 গ্রুপটা নিজে সাইক্লিক গ্রুপ ছিল, Z3 গ্রুপটা নিজে সাইক্লিক গ্রুপ ছিল।
তবে শুধু এইটুকু কন্ডিশনই যথেষ্ট নয় Z2 ক্রস Z3 সাইক্লিক হওয়ার জন্যে, যে শুধু Z2 নিজে সাইক্লিক আর Z3ও সাইক্লিক তার মানেই Z2 ক্রস Z3টা সেই কারণেই শুধু সাইক্লিক হয়েছে, ব্যাপারটা এমন নয়। যেমন একটা এক্সাম্পল বলি, ধরো তুমি যদি Z2 গ্রুপটা নিলে আর Z4 গ্রুপটা নিলে, Z2, প্লাস সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1, Z4, প্লাস সেটাও সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1, তাহলে হিসেব অনুযায়ী Z2 ক্রস Z4 কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। তার কারণ হচ্ছে যে গ্রুপ দুটো নিয়ে আমরা কাজ করছি সেই গ্রুপ দুটোর যে অর্ডার, অর্থাৎ একটার অর্ডার 2, একটার অর্ডার 4, তারা একে অপরের সাথে প্রাইম নয়। কিন্তু এক্ষেত্রে এটা সাইক্লিক হয়ে গেছে, তার কারণ Z2-র অর্ডার 2, Z3-এর অর্ডার 3 এবং তারা দুজনে হচ্ছে রিলেটিভলি প্রাইম। সো এটাই আমাদের নেক্সট প্রপার্টি, যেটা অলরেডি তোমরা পড়ে এসছো সেমিস্টার 3-তে। সেটা হচ্ছে জি আর এইচ দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ। আই রিপিট, জি অ্যান্ড এইচ দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ, দেন জি ক্রস এইচটাও সাইক্লিক গ্রুপ হবে। তার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে, প্রথম কথা, জি আর এইচ তার আলাদাভাবে সাইক্লিক গ্রুপ, এটা তো বটেই, এবং তার সাথে অর্ডার অফ জি এবং অর্ডার অফ এইচ হবে রিলেটিভলি প্রাইম। সো জি, তাহলে সেকেন্ড প্রপার্টিটাকে আমরা কীভাবে বলতে পারি, লেট জি অ্যান্ড এইচ বি টু ফাইনাইট সাইক্লিক গ্রুপস, দেন জি ক্রস এইচ উইল বি সাইক্লিক ইফ অ্যান্ড অনলি ইফ অর্ডার অফ জি অ্যান্ড অর্ডার অফ এইচ আর রিলেটিভলি প্রাইম। এবার এটাকেই যদি আমি জেনারেলাইজ করি এন সংখ্যক গ্রুপের জন্যে, যে G1, G2 ডট ডট করে Gn, এটা হচ্ছে ফাইনাইট সংখ্যক সাইক্লিক গ্রুপ, এরা হচ্ছে n নাম্বার অফ সাইক্লিক গ্রুপস, দেন দ্য এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট G1 ক্রস G2 ক্রস Gn উইল বি সাইক্লিক ইফ অ্যান্ড অনলি ইফ প্রত্যেকের অর্ডার, যে কোনো পেয়ার অফ গ্রুপের অর্ডার তারা হবে রিলেটিভলি প্রাইম, অর্থাৎ যে কোনো অর্ডার অফ জিআই এবং অর্ডার অফ জিজে তাদের জিসিডিটা হবে 1। তারা যে কোনো পেয়ার অফ গ্রুপ নাও, তাদের অর্ডারগুলো হবে রিলেটিভলি প্রাইম। তো এই দুটো প্রপার্টি তোমরা অবশ্যই পড়ে আসার কথা সেমিস্টার 3-এর গ্রুপ থিওরি 1-এ, কারণ তোমাদের সিলেবাসে ছিলও বটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলোই ছিল এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট এবং তার কিছু রিলেটেড প্রপার্টিজ। ওকে, নেক্সট নতুন যে জায়গাটা এক্ষেত্রে আলোচনা করা হবে, অ্যানাদার আর একটা ডিরেক্ট প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল কথাটা আমরা প্রথমেই ডিসকাস করতে শুরু করেছিলাম, যে ইন্টারনাল মানেই বুঝতে পারছো ভেতরের একটা জিনিসপত্র কাজকর্ম চলছে সেখানে। এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আমাদেরকে কি করছে, আমাদের এমন একটা মেথড সম্পর্কে অবগত করছে যেখানে কিছু সংখ্যক গ্রুপকে একসাথে সংযুক্ত করে আমরা একটা লার্জার গ্রুপ তৈরি করলাম। Z2, যেমন Z2, Z3 দুটো ছোট গ্রুপ ছিল, তাদেরকে কম্বাইন করে, একটাতে দুটো এলিমেন্ট ছিল, একটাতে তিনটে এলিমেন্ট ছিল, তাদেরকে সংযুক্ত করে এমন একটা স্ট্রাকচার তৈরি করলাম যে স্ট্রাকচারটার মধ্যে 6খানা এলিমেন্ট, অর্থাৎ গ্রুপটা সাইজে অনেক বড় হয়ে গেল। এবং শুধুমাত্র এই সংযুক্তিকরণের মাধ্যমে যে একটা বড় গ্রুপ তৈরি হলো তাই নয়, তার সাথে সাথে আমরা নতুন গ্রুপটার যে এলিমেন্ট তাদের কিছু প্রপার্টি সম্পর্কেও জানতে পারলাম, বা নতুন গ্রুপটার কিছু প্রপার্টি সম্পর্কে জানতে পারলাম উইথ দ্য হেল্প অফ দ্য প্রপার্টিজ অফ দ্য স্মলার গ্রুপস। ছোটো গ্রুপগুলোর প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা বড় গ্রুপটার বিভিন্ন ধরনের প্রপার্টি জানতে পারলাম। নেক্সট গল্পটা হচ্ছে, ক্যান উই রিভার্স দ্য প্রসেস? আমরা এই প্রসেসটাকে উল্টাতে চাইছি, অর্থাৎ ছোটোকে সংযুক্ত করে বড় তৈরি করছিলাম, এখন বড় একটা গ্রুপ আমার হাতে দেওয়া আছে এবং তাকে ছোট ছোট কিছু গ্রুপে ব্রেকডাউন করছি।
ছোট ছোট কিছু গ্রুপে তাকে ভেঙে দিচ্ছি। গ্রুপ রাদার দ্যান উই কল সাব গ্রুপ। একটা বড় গ্রুপ দেওয়া আছে, তাকে আমরা ছোট ছোট সাব গ্রুপে ভেঙে দিচ্ছি। ইন সাচ আ ওয়ে, এমনভাবে ভাঙবো দ্যাট উই ক্যান কালেক্ট মেনি প্রপার্টিজ অফ জি ফ্রম দ্য প্রপার্টিজ অফ দ্য কম্পোনেন্ট পিসেস। এই যে কম্পোনেন্ট পিসগুলো আমরা তৈরি করতে পারলাম, সেই কম্পোনেন্ট পিসের প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আমরা বড় গ্রুপটার প্রপার্টি জানতে পারছি। সব সময় এটা পসিবল নয়। ইট ইজ অকেশনালি পসিবল টু ডু দিস প্রসেস। এই যে বড় গ্রুপটাকে ভেঙে ছোট গ্রুপ তৈরি করতে পারছি কিছু, এই প্রসেসটা অলওয়েজ পসিবল না, অকেশনালি পসিবল, কিছু কিছু ক্ষেত্রে পসিবল। তো এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট হলো। এবার এই ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন কিভাবে দেওয়া হচ্ছে না, জি যে কোনো একটা গ্রুপ, জি হচ্ছে তোমার হাতে যে কোনো একটা গ্রুপ দেওয়া আছে, অ্যান্ড এন আই such that I equal to 1 2 ডট ডট করে কে, মানে n1 n2 nk, তারা হচ্ছে ফ্যামিলি অফ নর্মাল সাবগ্রুপস। আই রিপিট, তারা যে কোনো সাবগ্রুপ নয়, তারা হচ্ছে ফ্যামিলি অফ নর্মাল সাবগ্রুপস অফ জি। তারা হচ্ছে জি এর নর্মাল সাবগ্রুপ। এই যে n1 n2 n3 n4 nk, এরা হচ্ছে জি এর নর্মাল সাবগ্রুপ। দেন জি ইজ কল্ড the internal direct product of n1 n2 nk if, এইটাই হচ্ছে ডেফিনেশনের মূল কথা। কখন জিটাকে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ n1 n2 nk বলবো না, ইফ এভরি এ বিলংস টু জি, গ্রুপের যে কোনো এলিমেন্ট এ কে ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড, যে কোনো এ বিলংস টু জি কে একটাই রকমভাবে এক্সপ্রেস করা যাবে a1 ইন্টু a2 ইন্টু ডট ডট করে এ কে, এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারবে এভরি এ বিলংস টু জি কে। এ বিলংস টু জি তাকে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে a1, অ্যাকচুয়ালি ইন্টু এক্ষেত্রে রেফার করছে কম্পোজিশন, a1 a2 ডট ডট করে an, এরকম আকারে প্রত্যেকটা এলিমেন্ট এ বিলংস টু জি কে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে, যেখানে প্রত্যেকটা এআই আসছে এনআই থেকে। তখন জিটাকে বলা হবে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ n1 n2 nk। তাহলে এবার আমি আরও একবার ক্লিয়ার করে দিই যে দুটো প্রপার্টি মেনলি এখানে স্যাটিসফাই করতে হচ্ছে। প্রথম কথা, জি যে কোনো একটা গিভেন গ্রুপ n1 n2 nk তার হচ্ছে নর্মাল সাবগ্রুপ। অর্থাৎ প্রথম প্রপার্টি, তার যে কম্পোনেন্ট সাবগ্রুপগুলোকে নিয়ে আমি কাজ করব, তারা সাধারণ কোনো সাবগ্রুপ নয়, তারা হবে নর্মাল সাবগ্রুপ। এটা 1 নম্বর প্রপার্টি। এবং 2 নম্বর, শুধু নর্মাল হলেই হবে না, তার প্রত্যেকটা এলিমেন্টকে, এভরি এলিমেন্ট এ বিলংস টু জি, তাকে তুমি ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে a1 a2 ডট ডট করে এ কে, এরকম আকারে, যেখানে প্রত্যেকটা এআই আসছে ওই প্রত্যেকটা কম্পোনেন্ট যে নর্মাল সাবগ্রুপ করেসপন্ডিং সেখান থেকে, এআই বিলংস টু এনআই ফর আই ইকুয়ালস 1 to k এর জন্য। ওকে, এরপরে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট রিলেটেড কিছু প্রপার্টি আমরা ডিসকাস করতে চলেছি। ওকে, তো প্রথম যে রেজাল্টটা আছে সেটা নিয়ে আসছি। ধরো বলে দেওয়া আছে জি আই সমান 1 2 ডট ডট n বি এ ফ্যামিলি অফ গ্রুপস, অর্থাৎ g1 g2 ডট ডট করে gn, এরকম এনখানা গ্রুপ তোমার হাতে দেওয়া আছে। অ্যান্ড লেট জি সমান g1 ক্রস g2 ক্রস ডট ডট করে ক্রস gn
বি দ্য এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অফ G1 G2 Gn, যেমন আমরা এর আগে এক্সপ্রেস করলাম এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টে আমার হাতে যে কোনো বাইরের এনখানা গ্রুপ দেওয়া আছে তাদেরকে দিয়ে আমি এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট তৈরি করলাম। অলসো লেট HI সমান তার মধ্যে এলিমেন্ট থাকবে এরকম না, অ্যাকচুয়ালি এই যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট তার এলিমেন্ট কীরকম, G1 G2 ডট করে Gn, যেখানে প্রত্যেকটা GI আসছে ক্যাপিটাল GI থেকে। এবার তারই মধ্যে কিছু পার্টিকুলার টাইপের এলিমেন্ট HI এ থাকবে, তারা কীরকম না, আমি প্রথম H1টাকে বলছি। H1 একটা সেট তৈরি করলাম কীরকমভাবে না, তার মধ্যে এই G1গুলো ভ্যারি করবে আর বাকি G2 G3 Gn যে এলিমেন্ট হবে তারা একটা পার্টিকুলার এলিমেন্ট হবে। আর সেই পার্টিকুলার এলিমেন্টটা কারা না, এই ক্যাপিটাল G2 Gn এর যেগুলো আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ E2 E3 যদি বলি তাদেরকে En, এই টাইপের এলিমেন্ট। আচ্ছা একবারে বলে দিই, সাচ দ্যাট G1 ভ্যারি করছে ক্যাপিটাল G1 এর ওপর। তাহলে এলিমেন্টগুলোকে বোঝার চেষ্টা করো। ক্যাপিটাল G এ যে এলিমেন্ট ছিল অর্থাৎ G1 G2 Gn এই যে ডিরেক্ট প্রোডাক্টটা, তার এলিমেন্ট কীরকম ছিল না, তার এলিমেন্ট ছিল প্রত্যেকটা কম্পোনেন্টের এলিমেন্টগুলোই ভ্যারি করছিল। আর H1 সেখান থেকে নতুন আরেকটা সেট ডিফাইন করলাম কীরকমভাবে না, শুধুমাত্র প্রথম কম্পোনেন্টগুলো ভ্যারি করছে ওভার G1 আর বাকিগুলো প্রত্যেকটা ফিক্সড, সেটা হচ্ছে বাকি গ্রুপগুলোর যেগুলো করেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট। এইভাবে যদি আমি H2 সেট ডিফাইন করতাম তাহলে কীরকমভাবে করতাম না, শুধুমাত্র এই G2 এর এলিমেন্টকে ভ্যারি করাতাম আর বাকির আইডেন্টিটি এলিমেন্টকে রেখে দিতাম। তাহলে এখানকার এলিমেন্টগুলো দেখতে হতো E1 G2 আবার E3 E4 করে ডট করে En, সাচ দ্যাট তাহলে সেই G2 এলিমেন্টটাই কেবলমাত্র ভ্যারি করছে ক্যাপিটাল G2 এর ওপরে। ঠিক আছে, এই টাইপের এলিমেন্টগুলো H1 H2 ডট করে Hn এই সেটগুলোর মধ্যে থাকছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার তো, যে এই প্রত্যেকটা H1 H2 বা Hn তারা G এর একটা করে সাবসেট হচ্ছে বটে। দেখো এটা ক্লিয়ার তো। যেমন একটা পাশে এক্সাম্পল আমি রাখি, আগে আমরা ডিসকাস করেছিলাম Z2 ক্রস Z3 মানে এই G1 ক্রস G2, এবার এটাকে আমি G বললাম। আচ্ছা এখান থেকে H1 সেটটা কেমন বলো দেখিনি দেখি। তাহলে আমরা যেভাবে H1 ডিফাইন করছি তার এলিমেন্ট তাহলে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, ক্লাস 0, ক্লাস 0 আর একটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 0। ইয়েস, এই সেকেন্ড কম্পোনেন্টটা এর আইডেন্টিটি এলিমেন্ট ফিক্সড থাকবে, শুধুমাত্র যত নাম্বার আছে তত নাম্বার গ্রুপের এলিমেন্ট ভ্যারি করবে। সো ইট উইল বি 0 0 অ্যান্ড 1 0 অ্যান্ড H2 হবে 2 এর এলিমেন্ট ভ্যারি করবে, মানে সেকেন্ড গ্রুপটার এলিমেন্ট ভ্যারি করবে, ফার্স্ট এলিমেন্ট সবসময় 0ই থাকবে। তাহলে কত থাকবে বলো, 0 0 একটা এলিমেন্ট হবে, নেক্সট 0 1 একটা হবে, 0 2 একটা হবে। দেখো ক্লিয়ার তো প্রত্যেকের। বেশ, পাশাপাশি একটা রেফারেন্স ফ্রেম থাকা খুব জরুরি, তার কারণ তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। বেশ, তাহলে আমরা G1 G2 Gn এরকম আলাদা আলাদা বাইরের কিছু গ্রুপ নিয়েছিলাম। প্রথম তাদেরকে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট যেভাবে তৈরি করা হয় সেভাবে G1 ক্রস G2 ক্রস Gn তৈরি করলাম। তার পার্টিকুলার কিছু সাবসেট H1 H2 Hn আমরা নিয়ে নিলাম। নেক্সট
আমরা এই প্রপার্টিগুলো এক্ষেত্রে ডিসকাস করব। প্রথম প্রপার্টি হচ্ছে প্রত্যেকটা এইচ আই, মানে H1 বলো H2 বলো যাই বলো না কেন, প্রত্যেকটা এইচ আই শুধুমাত্র যে সাবসেট অফ জি হচ্ছে তা নয়, এটা সাবগ্রুপ অফ জি হবে। অ্যান্ড মোর ওভার প্রত্যেকটা হবে নর্মাল সাবগ্রুপ অফ জি। H1 H2 Hn হবে নর্মাল সাবগ্রুপস অফ জি। আমরা বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছিলাম এটা সাবসেট অফ জি বটে, শুধু সাবসেট নয়, প্রথম সাবগ্রুপ হবে অ্যান্ড মোর ওভার তারা নর্মাল সাবগ্রুপ হবে। 2 নম্বর, তার মানে আমি কি পেলাম, H1 H2 ডট ডট করে Hn তারা প্রত্যেকে হচ্ছে নর্মাল ইন জি। এটা 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি, ফর এভরি এ বিলংস টু জি, এই জি এর মানে এই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের যে কোনো এলিমেন্টকে তুমি ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে এ সমান H1 H2 ডট ডট Hn, যেখানে প্রত্যেকটা এইচ আই আসছে ক্যাপিটাল এইচ আই থেকে। প্রত্যেকটা এ বিলংস টু জিকে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে এই রকম ফর্মে। ওকে। 3 নাম্বার, যে কোনো এইচ আই এর সাথে, ধরো H1 এর সাথে বললাম, H1 এক ধারে পড়ে রইল, বাকি যতগুলো পড়ে থাকছে H2 থেকে Hn পর্যন্ত তাদের প্রোডাক্ট, মানে যে কোনো একটা সিঙ্গেলের সাথে বাকিগুলোর প্রোডাক্ট করে যে গ্রুপটা তৈরি হবে, এই দুয়ের ইন্টারসেকশনের মধ্যে কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে 3 নম্বর প্রপার্টিটাকে আমি কিভাবে লিখব, যে কোনো একটা এইচ আই এর সাথে H1 H2 ডট ডট করে Hi-1 Hi+1 ডট ডট Hn, এই স্ট্রাকচারটা, এই দুয়ের ইন্টারসেকশন হবে সিঙ্গেলটন সেট ই, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। অ্যান্ড 4 নাম্বার, দেখো প্রথম দুটো প্রপার্টি থেকেই তুমি বলতে পারছিলে যে জি যে কোনো একটা গ্রুপ ছিল, তাকে ভেঙেই তো আমি H1, এই যে যেমন Z2 ক্রস Z3 একটা গ্রুপ ছিল, তাকে ভেঙেই H1 H2 এই ধরনের গ্রুপগুলো তৈরি করেছিলাম, যেখানে H1 H2 আমি প্রমাণ করব নর্মাল সাবগ্রুপ। এবং প্রত্যেকটা এলিমেন্ট এ বিলংস টু জিকে এই রকম ওয়েতে ইউনিকভাবে এক্সপ্রেস করতে পারছো, তার মানেই তুমি কি বলতে পারবে, জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ H1 H2 Hn। তাকে লেখা হয় এরকমভাবে, জি সমান পাশাপাশি এইচ, যেমন তোমরা এক্সটার্নালকে ক্রস দিয়ে লিখতে, অথবা এই ধরনের G1 G2, মানে G1 আর G2 এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, বা ক্রস দিয়ে লিখতে, এক্ষেত্রে লিখবো পাশাপাশি, সিম্পলি লিখে দেবো H1 H2 H3 ডট ডট করে Hn। বোঝা গেল? এরপর আসছি আমি প্রমাণে। ওকে, প্রথম আমাকে প্রমাণ করতে হবে প্রত্যেকটা এইচ আই হচ্ছে নর্মাল সাবগ্রুপ। প্রথম কথা, সাবগ্রুপ দেখাতে হবে, তারপরে নর্মাল সাবগ্রুপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রত্যেকটা এইচ আই হচ্ছে নন এমটি, কারণ লক্ষ্য করে দেখো তার মধ্যে যেটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকের জায়গাতেই, আচ্ছা H1 কীভাবে তৈরি হয়েছে, শুধু জীবনের এলিমেন্টকে ভ্যারি করিয়ে বাকি সব আইডেন্টিটি রেখে, ভ্যারি করাতে করাতে তো এই জীবনের মধ্যে কেউ না থাকুক আইডেন্টিটি এলিমেন্ট তো থাকবেই। তাহলে প্রত্যেকটার আইডেন্টিটিকে নিয়ে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখি, অর্থাৎ সেই যে এলিমেন্টটা তৈরি হবে সেটা দেখো প্রত্যেকটা H1 H2 H3 Hn সবার মধ্যেই আছে, হ্যাঁ কি না? দ্যাটস ওয়াই এইচ আইটা নট ইকুয়ালস 5 হচ্ছে, এটা একটা নন এমটি সেট। ক্লিয়ার? ঠিক আছে তো? নেক্সট দুটো এলিমেন্ট নিলাম এ আর বি, আমাকে দেখাতে হবে এ কম্পোজিশন বি ইনভার্সটাও যেন এইচ আই এ থাকে। এ একটা এলিমেন্ট তুললাম, তাহলে এ এলিমেন্টটাকে দেখতে কেমন বলো, E1 E2 ডট ডট করে Ei-1, আয়েত কম্পোনেন্টটা কেবলমাত্র থাকবে, যেহেতু এইচ আই থেকে নিচ্ছি। ধরো আমি জিআই বললাম বা G1 বললাম, যাই হোক, আচ্ছা বেশ, আই দিয়েই তোমরা লিখছিলে, জিআই লিখলাম, কিছু একটা লিখলাম। আবার পরেরগুলো হবে Ei+1 ডট করে En।
অ্যানাদার একটা এলিমেন্ট বি তুললাম, তাহলে সেটা কীরকম দেখতে হবে? E1 E2 EI-1 HI EI+1 EN। এ কম্পোজিশন বি ইনভার্স ক্যালকুলেট করছি। এ মানে যেটা ছিল সেটাই থাকলো, কম্পোজিশন মানে অ্যাকচুয়ালি আমরা ওই তার স্টার দিয়ে করছিলাম, তো যাই হোক যেটা কম্পোজিশন থাকলো। আর বি এর ইনভার্স, কোনো একটা এলিমেন্টের ইনভার্স অ্যাকচুয়ালি কী হয় না, প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের ইনভার্স হয়ে যায় কম্পোনেন্টের। তাহলে E1 এর ইনভার্স মানে E1 নিজেই, E2 এর ইনভার্স মানে E2 নিজেই, এভাবে করে EI-1, HI তার ইনভার্স EI+1 EN। তাহলে এদের দুজনকে যখন কম্পোজ করবে তাহলে কত হবে? এখানকার E1 এর সাথে E1 এর কম্পোজিশন করলে E1 পড়ে রইল। এভাবে করে এখানকার GI আছে, কম্পোজিশন HI ইনভার্স। তা GI আর HI তারা দুজনেই তো ক্যাপিটাল GI গ্রুপের এলিমেন্ট, GI তো গ্রুপ, ফলে GI কম্পোজিশন HI ইনভার্স বলে যে এলিমেন্ট এখানে তৈরি হবে সেটা তো আবার ক্যাপিটাল জি এরই এলিমেন্ট হয়ে গেল, কমা দিয়ে আবার EI+1 ইত্যাদি করে EN পর্যন্ত। তাহলে এই যে নতুন এলিমেন্টটা তৈরি হবে এখানে, সেটা কার এলিমেন্ট হয়ে যাচ্ছে? সব আইডেন্টিটি থাকছে, শুধু আয়াত কম্পোনেন্টটা থাকছে, তাহলে আবার HI এর এলিমেন্ট হয়ে গেল না? বুঝে গেছে? সো এটা একটা গ্রুপ ফর্ম করছে। একই রকমভাবে তোমরা দেখিয়ে নিতে পারো, দিস ইজ কোয়াইট অবভিয়াস যে এটা একটা নর্মাল সাবগ্রুপও তৈরি হবে, কারণ অরিজিনাল গ্রুপটা থেকে ধরো আমি একটা K1 K2 Kn এরকম একটা অরিজিনাল গ্রুপটা থেকে এলিমেন্ট তুলে নিলাম X। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? X ইনভার্স সেটাও যেন আবার HI এর মধ্যেই থাকে। অবভিয়াসলি ক্যালকুলেশন করলে দেখতে পাবে এটা ডেফিনেটলি থাকবেই। সো এটা একটা নর্মাল সাবগ্রুপ তৈরি করলো। নেক্সট কি দেখাতে হবে? প্রত্যেকটা এলিমেন্ট A বিলংস টু G কে H1 H2 Hn এইরকম ফর্মে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করা যায়। তাহলে প্রথম আমাকে দেখাতে হবে এক্সপ্রেস করা যায়, এবং দ্বিতীয়ত আমাকে দেখাতে হবে যে এক্সপ্রেসের ওয়েটা সেটা হবে ইউনিক ওয়ে। তো বেশ 2 নাম্বারটায় আসছে, যে কোনো A বিলংস টু G। তাহলে A বিলংস টু G মানে একে দেখতে কেমন? G1 G2 করে Gn এরকম টাইপের দেখতে। এখন এই এটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো তো ভালো করে। আমি যদি এটাকে এরকমভাবে লিখি, প্রথমে রাখলাম G1, পরে রাখলাম E2 E3 করে En, কম্পোজিশন বা স্টার যাই হোক না কেন, সেকেন্ডে রাখলাম E1, তারপরে G2 করে E3 E4 করে En রাখলাম, কম্পোজিশন বা স্টার দিয়ে যেটা লিখছিলাম। এভাবে করে লাস্ট এলিমেন্টটাকে রাখলাম E1 E2 করে En-1 আর শেষেরটা Gn। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ কম্পোজিশন করলে এই এলিমেন্টটা তৈরি হচ্ছে না এদেরকে, G1 E1 E1 করে G1 তৈরি হবে, E2 G2 করে সব কটা E2 আছে, তার মানে G2 তৈরি হবে। হলো কি হলো না? হবে তো? প্রথমটা কার এলিমেন্ট? যেভাবে তৈরি করেছে সেটা কার এলিমেন্ট? ক্যাপিটাল H1 এর এলিমেন্ট, সে সাম H1। দ্বিতীয়টা হচ্ছে H2 সেটের এলিমেন্ট, উই কল ইট সাম H2 করে শেষেরটা হচ্ছে Hn। তাহলে মিলল প্রত্যেকটা এলিমেন্টকে H1 H2 Hn এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারলে। খুব অবভিয়াস এগুলো। সেকেন্ডলি আমাকে প্রমাণ করতে হবে কি ওয়ে অফ এক্সপ্রেশনটা হচ্ছে ইউনিক। ওয়ে অফ এক্সপ্রেশনটা হচ্ছে ইউনিক। আমি ধরে নিলাম যে আচ্ছা এ এলিমেন্টটাকে তো H1 H2 Hn ফর্মে লিখেইছি, আবার ধরে নাও অ্যানাদার ওয়ে অফ এক্সপ্রেশন হচ্ছে K1 K2 Kn এরকম ফর্মেও লিখতে পেরেছি, দিয়ে দেখি গল্পটা কি হয়। তাহলে একে তো একবার H1 H2 Hn ফর্মে লিখলেই, আবার ধরো এটাকেই K1 K2 করে Kn এরকম ফর্মে এক্সপ্রেস করলে,
যেখানে একই রকমভাবে প্রত্যেকটা K1 K2 Kn আসছে H1 H2 ডট ডট করে Hn রেসপেক্টিভলি এই গ্রুপগুলো থেকে। তাহলে প্রত্যেকটা K1 আসছে G1 থেকে, K2 আসছে G2 থেকে, এইভাবে করে করে Kn আসছে Gn থেকে। যদি এমনটা হয় তাহলে K1কে দেখতে কেমন হবে? বলো। সাম A1 E2 E3 ডট ডট করে En এরকম দেখতে। K2টাকে দেখতে হবে সাম E1 A2 E3 En টাইপের, এইভাবে করে করে Kn এলিমেন্টটাকে দেখতে কত হবে? E1 E2 ডট ডট করে En-1 অ্যান্ড ফাইনালি An। দেখো তো ঠিক লিখেছি কিনা। হবে। তাহলে এ সমান যেহেতু K1 K2 Kn, তাহলে এদেরকে যদি আমি কম্পোজিশন করি পরপর, তাহলে কোন এলিমেন্ট তৈরি হচ্ছে? এ সমান, বলো, এদেরকে কম্পোজিশন করলে A1 A2 ডট করে An এই এলিমেন্টটা তৈরি হচ্ছে না? হয়েছে তো? তাহলে তুমি স্টার্ট করেছিলে এ এলিমেন্টটাকে G1 G2 Gn ধরে। তাহলে আমরা প্রথমেই ধরেছিলাম এ সমান হচ্ছে G1 G2 ডট ডট করে Gn সমান এর গুণফলটাকে কত পেয়েছিলাম? G1 G2 Gn, এই যে পাশাপাশি লিখে G1 ফার্স্ট ব্র্যাকেট G1 G2 Gnকে কী ফর্মে এক্সপ্রেস করেছিলাম? H1 ইন্টু H2 ইন্টু Hn। সেটা মানেই আমরা ধরলাম অ্যানাদার ওয়ে অফ এক্সপ্রেশন হচ্ছে K1 K2 Kn। আবার K1 K2 Kn এর মান ধরে ক্যালকুলেশন করে আমরা সেটাকে ক্যালকুলেশন করলাম A1 A2 ডট করে An। দুজনে সেম মানে কি? দুটো এনটাপেল সমান মানে তাদের রেসপেক্টিভ কম্পোনেন্ট এলিমেন্টগুলো সেম। তার মানে G1 সমান A1, G2 সমান A2 করে করে Gn সমান An। হ্যাঁ কি না দেখে নাও, ঠিক আছে কি না? এবার H1 এর মান কত? H1 এর মান হচ্ছে G1, বাকিগুলো সব আইডেন্টিটি। আবার এইমাত্র তুমি প্রমাণ করলে G1 মানে কত? A1। তাহলে G1 এর জায়গায় যদি A1 বসাও তাহলে A1 E2 E3 ডট ডট করে En, আবার সেটা মানেই কত? K1 না? তাহলে এই যে H1 সমান তুমি পেয়েছো G1, বাকি সব আইডেন্টিটি। আবার G1 এর জায়গাতেই তুমি বসাতে পারছো A1, তাহলে A1 বাকি সবগুলো আইডেন্টিটি মানেই কত? K1। তাহলে H1 সমান K1 পেলে। একই রকমভাবে H2 সমান K2 পাবে, Hn সমান Kn পাবে। সো দ্য রিপ্রেজেন্টেশন উইল বি ইউনিক। দেখো তো ঠিক আছে কিনা। দেখো ঠিক আছে। তিন নম্বরটা, এটা খুব সহজ, এটা তোমরা নিজেরা দেখে নিতে পারবে। কোনো একটা ওই যে H1 H2 Hn-গুলোকে আমি লিখেছিলাম, সেখান থেকে তুমি দেখতে পেয়েছিলে যে কোনো
একটা এইচ আই এর সাথে রিমেনিংগুলোর প্রোডাক্ট করে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তাদের দুয়ের ইন্টারসেকশন কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকেই কন্টেন করবে। ওকে, এটা অবভিয়াসলি চেক করে দেখে নিতে পারবে। আর 4 নাম্বারটা হচ্ছে জি সমান H1 H2 Hn। এটা কেন? তার কারণ হচ্ছে যেহেতু 1 আর 2 স্যাটিসফাই করেছে, জি প্রথমে এভাবে ভাবো, জিটাকে তৈরি করেছো, যাই হোক, দিয়ে তৈরি করার পর একটা নতুন গ্রুপ জি তৈরি হয়েছে, তাকে ভেঙে H1 H2 ডট করে Hn এই স্ট্রাকচারগুলো আমি পেয়েছিলাম, যারা কিনা নর্মাল সাবগ্রুপস অফ জি হয়েছিল। তাহলে প্রথম প্রপার্টি হচ্ছে তারা প্রত্যেকে নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং 2 নাম্বার ইচ এলিমেন্ট এ বিলংস টু জিকে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারছিলে H1 H2 Hn এর এলিমেন্ট প্রোডাক্ট আকারে। তাহলে 1 আর 2 থেকে তুমি কি বলতে পারতে? জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ H1 H2 Hn, যেটাকেই 4 নাম্বারে লেখা আছে। তার মানে অ্যাকচুয়ালি 1 আর 2 সাইমালটেনাসলি ইমপ্লাইজ 4। 1 অ্যান্ড 2 সাইমালটেনাসলি ইমপ্লাই 4, একসাথে ইমপ্লাই করছে 4কে। ক্লিয়ার তো এটা? কারণ 4টা নাথিং বাট ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন। নেক্সট থিওরেমটা আমাকে দেখাচ্ছে এই যে কন্ডিশন 2টা, অর্থাৎ এভরি এলিমেন্ট এ বিলংস টু জিকে এইভাবে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে, এই কন্ডিশন 2টা 3 এবং 4 দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, যেটা আমরা পরবর্তী থিওরেম থেকে দেখতে পাচ্ছি। দেখো নেক্সট থিওরেমটা কি বলছে। নেক্সট থিওরেমটা বলছে জি যে কোনো একটা গ্রুপ n1 n2 n মানে ni such that I equal to 1 to n, এরা হচ্ছে ফ্যামিলি অফ নর্মাল সাবগ্রুপস n1 n2 ni, এরা হচ্ছে নর্মাল সাবগ্রুপস অফ জি। দেন জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট, এরা প্রত্যেকে নর্মাল সাবগ্রুপস অফ জি। দেন জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ n1 n2 nn if and only if G is the internal direct product of n1 n2 nn if and only if G সমান n1 n2 ডট ডট করে nn অ্যান্ড যে কোনো ni এর সাথে, অর্থাৎ যেটা 3 নম্বর আর 4 নম্বর প্রপার্টি ছিল, ni এর সাথে বাকিগুলোর যদি n1 n2 ডট ডট করে ni মাইনাস 1 ni প্লাস 1 করে ডট ডট করে nn বাকিগুলোর ইন্টারসেকশন যদি করি, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করবে ফর অল আই ইকুয়াল টু 1 to n এর জন্য। তাহলে প্রথম কথা দেখো, n1 n2 nগুলো nগুলো ছিল নর্মাল সাবগ্রুপস অফ জি। তাহলে জিকে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট কখন বলতে পারতাম? যদি এভরি এলিমেন্ট এ বিলংস টু জিকে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারতে। এটা ছিল 2 নম্বর প্রপার্টি। আগের থিওরামের 1 2 3 4গুলোকে মনে করার চেষ্টা করো। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন থেকে আমরা বলতে পারতাম 1 নম্বর হচ্ছে প্রত্যেকে নর্মাল সাবগ্রুপ, যেটা বলা আছে অলরেডি। তাহলে প্রত্যেকটা নর্মাল সাবগ্রুপ হবে। নেক্সট তাকে কখন ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলতে পারতাম না? প্রত্যেকটা এলিমেন্টকে ইউনিক ওয়েতে যদি ওইভাবে প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যেত। আমি 2টাকে সরিয়ে দিলাম, দিয়ে রাখলাম দেখো 4 এবং 3 নম্বর প্রপার্টিকে, যে কি না জি সমান n1 n2 nn এরকম ফর্মে লেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা যে কোনো ni এর সাথে রিমেনিংগুলোর প্রোডাক্ট করে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তাদের ইন্টারসেকশনটা কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করবে। এমনটা যদি হয়, দেন জি ইজ দ্য ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ n1 n2 nn। ওকে, এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তো যে কোনো একটা দিক করলে দ্বিতীয় দিকটা অবভিয়াসলি হয়ে যাবে। এই জায়গার প্রমাণগুলো অনেক সহজ বটে। তা ধরে নিচ্ছি আমি যে প্রথম জিটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ n1 n2 nn। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই দুটো প্রপার্টি যেন স্যাটিসফাই করে। জিটা ধরে নিচ্ছি, সাপোজ জি ইজ দি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট of n1 n2 nn, n1, n2, nn এদের ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। আর তার মধ্যে n1 n2 nn গুলো নর্মাল সাবগ্রুপস বলে দেওয়া আছে। শুধুমাত্র কি প্রমাণ করতে হবে? এই
দুটো প্রপার্টি যেন স্যাটিসফাই করে। বেশ, তাহলে যেহেতু ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, এক নম্বর কথা তো প্রত্যেকটা এনআইকে তো নর্মাল হতেই হবে, যেটা অলরেডি বলা আছে থিওরামে গিভেন। আর কি এভরি এলিমেন্ট এ বিলংস টু জি ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ এ সমান A1 ইন্টু A2 ইন্টু ডট করে AN, যেখানে প্রত্যেকটা AI আসছে ক্যাপিটাল NI থেকে ফর অল আই এর জন্য। দেখো এটা তো হবে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন থেকে পেয়েছি। হয়েছে, এটা হয়েছে। দেয়ারফর এই দুটো সেটকে সমান, এটা একটা সেট এটাও একটা সেট, দুটো সেটকে সমান মানে একে অপরের সাবসেট দেখাবো। তাহলে যে কোনো একটা এলিমেন্ট এ তুলেছিলাম, যে কোনো এলিমেন্ট ডেফিনেশনেই বলা আছে যে কোনো এলিমেন্ট এ যদি তুলি তাকে A1 A2 AN এই প্রোডাক্ট আকারে লিখতে পারছি, যেখানে এআইগুলো আসছে এনআই থেকে। তাহলে যে কোনো আমি একটা এইখান থেকেই লিখি, এ বিলংস টু জি তুলেছিলাম, এখন এ কে এই ফর্মে লিখতে পারছি, আর এই ফর্মে লেখার ফলে সেটা কার এলিমেন্ট হয়ে যাচ্ছে, এন এর এলিমেন্ট হয়ে যাচ্ছে। তুলেছিলাম জি থেকে, এর মধ্যে পেয়ে গেলাম, তার মানে জি সাবসেট N1 N2 NN। দিস ইজ অবভিয়াস। উল্টো দিকটা আমাকে প্রমাণ করতে হবে। এই দিকটাও অবভিয়াস, তার কারণ হচ্ছে প্রত্যেকটা এনআই কার সাবসেট, নর্মাল সাবগ্রুপ মানে তারা তো জি এর সাবসেট বটে ফর অল আই। প্রত্যেকটা i ইকুয়াল টু 1 to n এর জন্য এনআইগুলো হচ্ছে জি এর সাবসেট। দ্যাট মিন্স তাদের প্রোডাক্টটাও N1 N2 NN সেটাও কার সাবসেট হবে, জি এর সাবসেট হবে। তাহলে এটা এবং এটা থেকে তুমি অ্যাকচুয়ালি কী বলতে পারবে, জি সমান সমান হচ্ছে N1 N2 NN, ওই যে এই প্রপার্টিগুলোর প্রথমটা। আর দু নম্বরটা প্রমাণ করতে হবে যে কোনো একটা এনআই এর সাথে রিমেনিংগুলোর ইন্টারসেকশন হচ্ছে কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন্ট করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা এ বিলংস টু এনআই ইন্টারসেকশন N1 N2 NI -1 NI +1 করে ডট NN, এই ইন্টারসেকশনটা থেকে যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট এ চয়েস করে নিলাম। তার মানে তুমি কি বলতে পারবে, এ এলিমেন্টটা আসছে কোথা থেকে, এটা আছে এনআই এর মধ্যেও, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আছে N1 N2 N3 করে NI -1 NI +1 ডট NN, এর মধ্যেও আছে, আবার NI এর মধ্যেও আছে, তাই তো? তাহলে এ যেহেতু NI এর এলিমেন্ট, এ যেহেতু NI এর এলিমেন্ট, তাহলে এটাকে কীরকম দেখতে হতে পারে, এই দুটো থেকে কিভাবে বলো লিখতে পারবে? জি একটা গ্রুপ বলে দেওয়া ছিল, এনআইটা তার একটা নর্মাল সাবগ্রুপ। সিম্পলি ওই আগের থিওরামটার কথা ভুলে যাও, ওই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে জি তৈরি হয়েছিল এরকম কিছু ব্যাপার নয়, এনআইটা সিম্পলি তার একটা নর্মাল সাবগ্রুপ। এ বিলংস টু এখন এনআই এর মধ্যে, এখানকার এ একটা যে কোনো আরবিট্রারি এলিমেন্ট তুলেছিলাম, এ বিলংস টু এনআই। A equals to NI একটা লিখলাম, আর একটা A equals to N1 N2 N3 ডট করে NI -1 NI +1 NN দিয়ে দুটো সমান করে দিলে, সমান করে দিলে বলো, বলো ঠিকই বলছো, দিয়ে বলো।
দিয়ে n1 n2 n3 ডট ডট করে ni-1 আর এদিকের ni টা এদিকে নিয়ে এলে ni ইনভার্স ni+1 nn ইকুয়ালস টু e হয়ে যাবে। বেশ বেশ, কতদূর পর্যন্ত আসছে বলছো নাকি? বেশ, চলো দেখা যাক। তাহলে প্রথম এটা তো রয়েছে সুন্দর, আর দ্বিতীয়তে বলছো যে এটাকে এই সেটটার এলিমেন্ট হওয়ার দরুন কীভাবে লিখতে পারবে? এ সমান n1 n2 n3 ni-1 ni+1 nn, nn মিলে যাচ্ছে তো এ দিয়ে লিখি। বেশ, a1 a2 a3 ai-1 ai+1 an, এরকম ফর্মে এক্সপ্রেস করতে পেরেছ। এই জায়গাটাকে একটু ক্ল্যারিফাই করে নাও, সেটা হচ্ছে এটা কোথাও এক্সটার্নাল ডিরেক্ট কোনো কিচ্ছু বলে দেয় নেই, সিম্পলি যে প্রোডাক্ট অফ গ্রুপ আমরা ক্যাপিটাল এ বি এলিমেন্ট কীরকম দেখতে, এ এর এলিমেন্ট ইন্টু বি এর এলিমেন্ট, ঠিক এইভাবেই। বা এ বি সি এর এলিমেন্টকে কীরকম লিখতে পারবে, এ বি সি টাইপের, যেখানে এ আসছে এ থেকে এরকমভাবে, জাস্ট এইভাবে লিখেছো। তাহলে এ যেহেতু এই প্রোডাক্টটার এলিমেন্ট, তাহলে এ কে লিখতে পারবে তুমি এইরকম ওয়েতে। এবার একটা জিনিস লক্ষ্য করো, a1 a2 a3, a1 আসছে ক্যাপিটাল n1 থেকে, এরকম n1 থেকে a1 আসছে। তাহলে মোদ্দা কথা, তারা তো সবাই গ্রুপেরই এলিমেন্ট হচ্ছে বটে দিনের শেষে। তাহলে এই ব্যাপারটাকে আরেকটু যদি আমি পরিচ্ছন্ন করে লিখি, তাহলে a1 a2 a3 ai-1, এই যে গ্যাপটা ছিল পড়েছিল একটা, এখানে আমি যদি আইডেন্টিটি দিয়ে গুণ করি কোনো সমস্যা হবে না, কারণ গ্রুপেরই এলিমেন্ট আইডেন্টিটি, ইন্টু ai+1 ইন্টু ডট ডট করে an। দেখো এই এক্সপ্রেশনটা লেখা যাবে তো? অবশ্যই লেখা যাবে। আবার এ বিলংস টু এনআই, মানে এ এলিমেন্টটা এনআই এতে আছে, মানে এনআই এর একটা এলিমেন্ট হচ্ছে এ। এবার একে এনআই এর এলিমেন্ট না ভেবে, এই যে এ এলিমেন্টটা এনআইতে আছে, একে শুধুমাত্র এনআই এর এলিমেন্ট না ভেবে যদি প্রত্যেকটার n1 n2 nn এর প্রোডাক্টের এলিমেন্ট হিসাবে ভাবো, তাহলে ব্যাপারটাকে কীভাবে ভাবতে পারো? ই ই মানে আমি এই যে n1 n2 n3 ডট ডট করে ni+1 সরি ni-1 ni+1 ডট ডট করে nn এই প্রোডাক্টের একটা এলিমেন্ট হিসাবে ভাবছি। তাহলে ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারো, ই ই n3-র জায়গাতেও ই সরি ডট ডট করে এর জায়গাতেও ই, এর জায়গাতে রাখলাম এ ই ই। তাহলে এইভাবে গুণ করেও তো এ পাওয়া যাচ্ছে। এই এলিমেন্টটা এনআইতে আছে, খুব ভালো কথা, এনআইতে আছে মানে টোটাল গ্রুপে আছে। এবার আমি সেই এলিমেন্টটাকে জাস্ট এদের প্রোডাক্টের এলিমেন্ট হিসেবে দেখতে চাইছি। যেমনভাবে আমি এটাকে শুধুমাত্র এই কটার নয়, তার মাঝখানে ই ঢুকিয়ে দিয়ে তাকে কার এলিমেন্ট হিসেবে দেখেছি, n1 n2 n3 ডট ডট করে nn, সব কটাই প্রেজেন্ট আছে, এরকম একটা সেটের প্রোডাক্টের এলিমেন্ট আকারে আমি দেখতে পেয়েছি এটাকে। আবার একই রকমভাবে সেকেন্ড এক্সপ্রেশনটা থেকে এ বিলংস টু এনআই থেকে একে এর একটা এলিমেন্ট হিসেবে দেখতে পেয়েছি। দেখে নাও ঠিক আছে কিনা। কিন্তু দুজনেই তো এখন এ এর এক্সপ্রেশন, দুটোই তো এ এর এক্সপ্রেশন। তাহলে যদি কম্পেয়ার করো, এর আইএথ পজিশনে এ আছে, এর আইএথ পজিশনে কে আছে, ই আছে। তার মানেই হচ্ছে এ সমান সমান হয়ে যাচ্ছে গিয়া আইডেন্টিটি। তাহলে তুমি যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট এ তুলেছিলে ইন্টারসেকশনটা থেকে, দেখে ফেললে সেই
এটাই হচ্ছে নাথিং বাট দ্য আইডেন্টিটি এলিমেন্ট। সো ওই ইন্টারসেকশনটার মধ্যে কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট কন্টেন করবে। ঠিক আছে, কনভার্স পার্টটার জন্যে দেখাতে হবে এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে জিটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। প্রথমে N1 N2 Nকে NN-গুলো নর্মাল সাবগ্রুপ দেওয়া ছিল, তার সাথে যদি এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে, অর্থাৎ ইউনিক ওয়েতে এক্সপ্রেস করা যাচ্ছে এভরি এলিমেন্ট, ওই ব্যাপারটাকে মুছে দিয়েছি, দিয়ে তার বদলে এই দুটো প্রপার্টিকে নিয়েছি। আমাকে দেখাতে হবে এই দুটো প্রপার্টি, ওর বদলে যদি এই দুটো প্রপার্টি নিই তাতেও আমি জিটাকে একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ N1 N2 NN বলতে পারি। বেশ, তাহলে কনভার্স পার্টটায় আসছি। কনভার্সলি ধরে নিচ্ছি ওই যে প্রপার্টিগুলো জি সমান পাশাপাশি N1 N2 NN এরকম ফর্মে এক্সপ্রেস করতে পেরেছো, অ্যান্ড যে কোনো NI এর সাথে বাকিগুলোর ইন্টারসেকশন কেবলমাত্র আইডেন্টিটি থাকবে, এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করেছে। এরপরে একটা রেজাল্ট যেটা আমরা পরে আলোচনা করে দিচ্ছি পরে, এক্ষেত্রে কাজে লাগবে একটু, সেটা হচ্ছে এইচ আর কে, ধরো জি একটা গ্রুপ, এইচ আর কে তার দুটো নর্মাল সাবগ্রুপ, জি হচ্ছে একটা গ্রুপ, এইচ আর কে তার দুটো নর্মাল সাবগ্রুপ, সাচ দ্যাট এইচ ইন্টারসেকশন কে কেবলমাত্র মানে এর কমন পার্টটায় শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট আছে। এমনটা যদি হয়, আরও থাকতেই পারে, আমি যে থিওরেমটার কথা বলছি তার অ্যাপ্লিকেশনের জন্য এইটাই দরকারি। সেটা কি না, জি গ্রুপ এইচ আর কে তার দুটো নর্মাল সাবগ্রুপ সাচ দ্যাট তাদের মধ্যে কমন এলিমেন্ট হিসেবে কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টই আছে। দেন কনক্লুশনটা হচ্ছে জি আর এইচ এর এলিমেন্ট তারা একে অপরের সাথে কমিউট করবে, অর্থাৎ এইচ কে সমান কে এইচ হবে ফর অল এইচ বিলংস টু এইচ, ফর অল কে বিলংস টু ক্যাপিটাল কে। তাহলে এইচ আর কে হচ্ছে দুটো নর্মাল সাবগ্রুপ অফ জি সাচ দ্যাট তাদের মধ্যে আইডেন্টিটি হচ্ছে একমাত্র কমন এলিমেন্ট। মানে যেহেতু সাবগ্রুপ তাহলে দুজনের মধ্যেই আইডেন্টিটি আছে, আইডেন্টিটি তো ডেফিনেটলি কমন থাকবেই, আরও কিছুও থাকতে পারে, কিন্তু এই থিওরেমটার ক্ষেত্রে বলছে কেবলমাত্র আইডেন্টিটিটাই তাদের মধ্যে কমন এলিমেন্ট। দেন কনক্লুশন হচ্ছে এইচ থেকে যে কোনো এইচ তোলো মানে এলিমেন্ট তোলো, আর কে থেকে যে কোনো এলিমেন্ট তোলো, তারা একে অপরের সাথে কমিউট করবে। বেশ ভালো কথা, এই প্রপার্টিটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে কেমনভাবে দেওয়া আছে দেখো, যে কোনো এনআই এর সাথে বাকিগুলোর যে ইন্টারসেকশন সেটা কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করছে। বাকিগুলো সাবগ্রুপের জায়গায় আমি আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে পুট করলাম, কেবলমাত্র ধরো এন জেটাকে রাখলাম, বাকি এলিমেন্টগুলোর জায়গায় মানে বাকি সাবগ্রুপগুলোর সবার জায়গায় শুধু সিঙ্গেলটন ই এরকমভাবে নিয়ে নিলাম। তাহলে বাই দ্য গিভেন প্রপার্টি এনআই এর সাথে আইডেন্টিটির সাথে সবাইকে গুণ করছো, তার মানে এইখানটায় শুধু এন জেটাই পড়ে থাকবে। যে কোনো এনআই এর সাথে এন জে এর ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আবার বলি কীভাবে তৈরি করলাম না, ধরো N1 এর সাথে বাকিগুলোর প্রোডাক্ট করে যে সেটটা তৈরি হবে সেটাই আইডেন্টিটি। বাকিগুলোর প্রোডাক্ট না করে ওই প্রোডাক্টের একটা সাবসেটকে নিলাম, সেটা কীরকম না, ধরো N2 N3 NN না নিয়ে শুধুমাত্র N2 এলিমেন্টগুলোকে নিলাম, আর N3 N4 তাদের জায়গায় সবার জায়গায় আইডেন্টিটি পুট করে দিলাম, কারণ তারা যেহেতু সাবগ্রুপ প্রত্যেকের মধ্যে আইডেন্টিটি আছে, তাহলে সব এলিমেন্ট না নিয়ে শুধু আইডেন্টিটিগুলোকে নিলাম। তাহলে এনআই এর সাথে ধরো N1 এর সাথেই বলছি N2 N3 ডট ডট করে NN, এই রকম সেটটা মানে এদেরকে তৈরি করতে গিয়ে যত ধরনের এলিমেন্ট আছে তাদের কালেকশনের সাথে N1 সেটের যে এলিমেন্ট আছে তাদের কালেকশন পড়ে কমন এলিমেন্ট হিসেবে শুধুমাত্র আইডেন্টিটি আছে। আমি করলাম কি, শুধু N2কে রাখলাম
আর N3 N4 NN এর জায়গায় শুধু সব আইডেন্টিটি এলিমেন্টকেই খালি নিয়ে নিলাম। ডেফিনেটলি ওই নতুন সেটটা এর একটা সাবসেট হচ্ছে, N1 এর সাথে বড় সেটের ইন্টারসেকশন আইডেন্টিটি, তাহলে N1 এর সাথে তার একটা সাবসেটের ইন্টারসেকশন ডেফিনেটলি নন এমটি হবেই, মানে শুধুমাত্র আইডেন্টিটি থাকবেই। কী বলছি বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি N1 এর সাথে শুধুমাত্র N2, কারণ এর পাশে সব আইডেন্টিটি বসিয়েছি, সেটাও আইডেন্টিটি হবে। N1 এর সাথে যদি N3-কে নিতে শুধুমাত্র আইডেন্টিটি হতো, তার মানে তুমি পেলে Ni এর সাথে যে কোনো Nj এর ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, তাহলে বাই দিস প্রপার্টি তুমি কি বলতে পারবে? এরা দুজনেই নর্মাল সাবগ্রুপ এবং দুজনের মধ্যে কমন এলিমেন্ট শুধুমাত্র আইডেন্টিটি। সো ইউ ক্যান সে দ্যাট Ni এবং Nj এর প্রত্যেকটা এলিমেন্ট কমিউট করবে। তার মানে UV সমান VU ফর অল U বিলংস টু Ni ফর অল V বিলংস টু Nj। আমাকে মাথায় রাখতে হবে, আমাকে কি প্রমাণ করতে হবে না, প্রত্যেকটা এলিমেন্ট A বিলংস টু G কে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবে N1 N2 NN এর ফর্মে। তাহলে যে কোনো A বিলংস টু G আমি তুললাম, যেহেতু G সমান হচ্ছে N1 N2 NN কন্ডিশনটা বলে দেওয়া ছিল কনভার্সলি, তাহলে লক্ষ্য করে দেখো A বিলংস টু G কে এক্সপ্রেস করাই যাচ্ছে কিভাবে? N1 এর এলিমেন্ট N2 এর এলিমেন্ট NN এর এলিমেন্ট পাশে লিখে, অর্থাৎ NN লেখা যাচ্ছেই গিভেন কন্ডিশন অনুযায়ী। আমাকে শুধু প্রমাণ করতে হবে এই ওয়ে অফ এক্সপ্রেশনটা হবে ইউনিক। এই জায়গাতেই আমি দুটো জিনিস ধরে নিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে A1 A2 AN, অ্যানাদার হচ্ছে এক্সপ্রেশন B1 B2 BN। এই ওয়ে অফ এক্সপ্রেশনটা যেন ইউনিক হয়। তাহলে আমি ধরে নিলাম এটাকেই একই এলিমেন্টকে দুবার দুরকমভাবে লেখা যাচ্ছে। বেশ, এরপরেই আসল জায়গাটা দেখো। তাহলে আমি উপরে লিখে রাখি, একে তুমি দুভাবে লিখতে পেরেছো, একটা হচ্ছে A1 A2 AN, একই জিনিসকে লিখতে পেরেছো B1 B2 BN। নাও A ইনভার্স A মানে কত? আইডেন্টিটি সমান প্রথম A এর দুটো এক্সপ্রেশন, তো দুটোকেই কাজে লাগাচ্ছি। প্রথম A এর এক্সপ্রেশনের জায়গায় A1 A2 AN-কে রাখলাম, তার ইনভার্স ইন্টু সেকেন্ড A এর এক্সপ্রেশনের জায়গায় B1 ইন্টু B2 ইন্টু BN-কে রাখলাম। তাহলে A কম্পোজিশন B তার হোল ইনভার্স মানে কত হয়? B ইনভার্স A ইনভার্স হয় আমরা জানি। তাহলে এটাকে ভাঙলে উল্টো দিক থেকে হয়ে আসবে, তাহলে AN এর ইনভার্স AN-1 এর ইনভার্স করে করে A3 এর ইনভার্স A2 এর ইনভার্স A1 এর ইনভার্স ইন্টু পাশে আবার B1 B2 ডট ডট করে BN আছে। হলো। এবার ওই যে আমরা প্রপার্টিটা পড়ে এসেছিলাম, যে কোনো Ni এর সাথে Nj এর এলিমেন্ট কমিউট করবে। প্রথমে আমি দুটো উদাহরণ দিয়ে দেখাই। এখানে একটা এই যে প্রথম আচ্ছা বেশ, এইটাকে সরাও, B1 আলাদা সরিয়ে দাও। প্রথম জাস্ট এই দুটো এলিমেন্টকে তাকাই। হ্যাঁ, A2 ইনভার্স A1 এর ইনভার্স, তারা দুজনে একটা N2 এর এলিমেন্ট, একটা হচ্ছে N1 এর এলিমেন্ট। তারা একে অপরের সাথে কমিউট করবে। তাহলে এদের মধ্যে কমিউট করে A1 এর ইনভার্সটা এক ঘরে এদিকে বাঁদিকে সরিয়ে নিয়ে এলাম। এখন আবার এটা N3 এর ইনভার্স, N3 এর এলিমেন্ট, এটা হবে N1 এর এলিমেন্ট। ভালো করে বুঝবে, হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? তাহলে তারা দুজনে কমিউট করছে, ফলে N1-কে আরেক ঘর সরিয়ে নিলাম। সরাতে 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 সরাতে
A1 এর ইনভার্সকে ফার্স্ট পজিশনে বসিয়ে দিলাম। বুঝতে পারবো। আবার এই A1 ইনভার্স চলে এসছে এখানে, B1 আর A2 ইনভার্স তারা দুজনে যে কাছাকাছি দুজনে আছে, তারা দুটো আলাদা গ্রুপের এলিমেন্ট, একজন N2 এর একজন N1 এর, তারা দুজনে কমিউট করবে, তাদেরকে দুজনে ইন্টারচেঞ্জ করাতে এইভাবে ঘোরাতে A1 ইনভার্সের পাশে B1কে নিয়ে চলে আসবো। পারবো কি পারবো না? হবে তো? দেখে নাও, আর মাথা কাটিয়ে দেখে নাও, হবে তো? এইভাবে টোটাল ব্যাপারটাকে যদি কয়েকটা স্টেপ করি, এরকম একটা জায়গা আসবে তো। এই জায়গাটা আসবে তো। তার মানে ই সমান এরকম একটা জায়গা পেয়েছি। উভয় পক্ষে একটা ith এলিমেন্ট তার ইনভার্স দিয়ে কম্পোজ করলাম ইন্টু ই সমান, এদিকেও তাই হবে, ডান দিকে এরকম জিনিসটা ছিল, তার সাথে AI ইনভার্স BI তার হোল ইনভার্স, এটা দিয়ে কম্পোজ করেছি। আবার মজার ব্যাপারটা হচ্ছে দেখো, ইত্যাদি করে AN ইনভার্স BN, এটা হচ্ছে N1 এর এলিমেন্ট, N2 এর এলিমেন্ট, এটা NN এর এলিমেন্ট, আর এটা হচ্ছে NI এর এলিমেন্ট। বেশ ভালো, NI এর এলিমেন্ট। তাহলে N1 এর এলিমেন্ট, পরেরটা A2 ইনভার্স B2, এটা হচ্ছে N2 এর এলিমেন্ট। তারা দুজনে ইন্টারচেঞ্জ করলো করে ith এলিমেন্টটাকে আমি, বা এইটার সাথেই ভাবো, এই এলিমেন্টটাকে আমি 1 এলিমেন্টের সাথে প্রথমে কমিউট করিয়ে এই মাঝে ঢোকালাম, তারপর 2 এর সাথে ঢুকিয়ে এখানে মাঝে ঢোকালাম, দিয়ে এইভাবে ith এলিমেন্টটার পাশে একে বসিয়ে দিলাম। তাহলে এই ইনভার্স আর এই এলিমেন্ট কাটাকাটি হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গেল, করে ডান দিকটায় কত পড়ে থাকবে বলো তো? তাহলে বলো, বুঝতে পেরেছো? A1 এর ইনভার্স B1, A2 ইনভার্স B2 করে ith পজিশনটায় কিন্তু 1 আইডেন্টিটি হয়ে গেছে। তাহলে এটা কত হবে? AI মাইনাস 1 এর ইনভার্স BI, AI প্লাস 1 এর ইনভার্স BI প্লাস 1 করে AN ইনভার্স BN। দেখো ঠিক আছে কিনা আমাকে বলবে। বিলংস টু, এই এলিমেন্টটা কার এলিমেন্ট? এই ডান দিকটা কার এলিমেন্ট? A1 এর ইনভার্স B1, মানে সাম C1 ধরে নাও, N1 এর এলিমেন্ট, এটা N2 এর এলিমেন্ট, NI মাইনাস, তার মানে এটা N1 N2 NI মাইনাস 1 NI প্লাস 1 ডট করে NN। ডান দিকটা এর এলিমেন্ট হচ্ছে, ডান দিকের এক্সপ্রেশন থেকে আমি বলতে পারি। আর বাঁ দিকটাকে এরপর ভাঙি, বাঁ দিকটা থেকে কত পাচ্ছি? AB হোল ইনভার্স মানে BI ইনভার্স, AI ইনভার্সের ইনভার্স মানে AI ইন্টু ই, তার মানে সিম্পলি এটাই পড়ে থাকছে। এটা কার এলিমেন্ট? এই দিক থেকে দেখলে এটা কার এলিমেন্ট? NI এর এলিমেন্ট না? আর ডান দিকের একই জিনিস, একদিকের এক্সপ্রেশন থেকে NI এর এলিমেন্ট পাচ্ছ, এই দিকের এক্সপ্রেশন থেকে এর এলিমেন্ট পাচ্ছ। তাহলে এই সেম এলিমেন্ট NI এতেও আছে, আবার এটার মধ্যেও আছে, কিন্তু NI তার মানে এটাতেও আছে মানে ইন্টারসেকশানে আছে, বাট NI এর সাথে এই N1 N2 NI প্লাস 1 I মাইনাস 1 I প্লাস 1 NN, তার ইন্টারসেকশন কত বলা আছে? সিঙ্গেলটন সেট ই বলা নেই? তার মানে এই এলিমেন্টটা নিজেই আইডেন্টিটি, তার মানে BI ইনভার্স AI জিনিসটাই হচ্ছে আইডেন্টিটি। তার মানে এখান থেকে বলবে AI সমান BI। যে কোনো আরবিট্রারি আয়ের জন্য কাজ করেছিলাম, কারণ ফর অল আয়ের জন্যই গল্পটা সত্যি। তার মানেই যেটা হয়ে গেল, এক্সপ্রেশনটা যে দুরকমভাবে করেছিলে সেটা ভুল। A1 সমান B1, A2 সমান B2, দ্যাট মিনস এর এক্সপ্রেশনটা হচ্ছে ইউনিক। তার মানেই
ক্যাপিটাল N1 N2 Nn গুলো নর্মাল সাবগ্রুপ ছিল এবং প্রত্যেকটা এলিমেন্ট এ কে ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারছো। সো জিটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ N1 N2 Nn। ওকে, আর তারপরেরটা যেটা তোমাদের জন্য আমি ছেড়ে রাখলাম সেটা হচ্ছে যে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট এবং এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের মধ্যে সম্পর্ক কী। না, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, এই ম্যাপিং তোমরা দেখলেই বুঝতে পারবে। জি হচ্ছে একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ N1 N2 Nn। G is the internal direct product of N1 N2 Nn. Then G will be isomorphic to N1 cross N2 cross Nn, অর্থাৎ G হচ্ছে N1 N2 Nn এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, দেন জিটা N1 N2 Nn এর যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট তার সাথে আইসোমরফিক হবে। তাহলে আমি জাস্ট তোমাদেরকে ম্যাপিংটা বলে দিচ্ছি, ম্যাপিংটা দেখলেই বুঝতে পারবে। ইট ইজ কোয়াইট অবভিয়াস অ্যাকচুয়ালি ওই অর্থে নয়, মানে একটু দেখাতে হবে যে এটা 1-1-1-2 ডেফিনেটলি হবে। দেখো, জিটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ N1 N2 Nn। তাহলে এইমাত্র কী শিখলে? উইথ দ্য হেল্প অফ দ্য ডেফিনেশন অফ ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ইউ ক্যান সে দ্যাট এভরি এলিমেন্ট A belongs to G ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ A1 A2 ডট ডট করে An। হ্যাঁ কি না? হবে তো? ওকে, আমাকে এই দুটো স্ট্রাকচারকে আইসোমরফিক দেখাতে হবে। তাহলে এফ জি থেকে N1 ক্রস N2 ক্রস Nn এই সেটটার মধ্যে আমি একটি ম্যাপিং ডিফাইন করলাম। তাহলে বুদ্ধি করে বলো দেখিনি যে এখানকার কোনো একটা এলিমেন্ট এখানে কোথায় যেয়ে ম্যাপ হবে? এখানকার কোনো একটা জি এর একটা এলিমেন্ট কোথায় যেয়ে ম্যাপ হবে? কেউ বলো তো মুখে কি বলছো? মানে N1, N2, ডট ডট Nn। সো বুঝতেই পারছো, এফ অফ এখানকার যে কোনো এলিমেন্ট যদি তুমি তোলো তাকে উইথ দ্য হেল্প অফ ডেফিনেশন অফ ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট তাকে এই ফর্মে লিখতে পারছো। যেভাবে লিখতে পারছিলে তাদেরকেই জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ লিখে ফেললেই সেটাই হয়ে যাবে রিকোয়ার্ড ম্যাপিংটা। দেখে নাও ঠিক আছে কিনা। 1-1 চেকটা জাস্ট একটু দেখতে হবে, দেখিয়ে নিতে হবে। দুটো গ্রুপ আইসোমরফিক, মানে প্রথমে গ্রুপ হোমোমরফিজম আছে সেটা দেখাতে হবে। মানে এফ অফ এক্স ওয়াই সমান এফ এক্স ইন্টু এফ ওয়াই, এইটাতে হয়ে যাবে দেখলে এখান থেকেই হয়ে যাবে। তাহলে হোমোমরফিজম হবে। অন টুটা দেখো, এখান থেকে দেখলেই বুঝতে পারছো। N1 N2 Nn তার যে কোনো N1 ক্রস N2 ক্রস Nn এর যে কোনো এলিমেন্টকে দেখতে কেমন? সাম P1 P2 P1, P2, ডট ডট Pn এরকম ফার্স্ট ব্র্যাকেট দেখতে। তা সেই এলিমেন্টটাকেই পাশাপাশি সেই এলিমেন্টগুলোকেই পাশাপাশি গুণ করে P1 ইন্টু P2 ইন্টু Pn করলেই সেটা কার এলিমেন্ট হয়ে যাচ্ছে? ক্যাপিটাল জি এর এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকছে, ধরে নাও তাকে নাম দিলাম P। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকার দরুন ম্যাপিংটা অন টু হয়ে যাচ্ছে। অ্যান্ড 1-1টা জাস্ট 2 লাইনের ব্যাপার, দেখিয়ে নিতে পারবে। তার মানে যে কোনো ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ইজ আইসোমরফিক টু এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অফ দোজ কম্পোনেন্ট গ্রুপস। ইজ ইট ক্লিয়ার?
ঠিক আছে, আজ থাক তাহলে এই পর্যন্ত। আর আমি